পেছনের গ্লাসটি ভালো লাগে? কাগজটা কোথায়? লাগবে? হ্যাঁ, পেছনের গ্লাসটাও সমস্যা করে? আমি অ্যাঙ্গেলে বসছি। তাহলে একটু করে দিই। ভাই লাইটটা আর একটু ডাউন করবেন, গ্লাসে পড়তেছে না ব্লু করবেন। লাইট লাগবে? অফ করবেন, আমি তো লাইট আছে। ভাই একটু কথা বলি, অডিওটা চেক করুন। হ্যালো, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, পাচ্ছেন? জি। কুইকলি বলেন। আপনি রেডি হলে ভাই বললেন, হ্যাঁ শুরু করে দিবেন। ভাই আপনি একটু পিছনে আসতে মোবাইল ঢুকে তো। ক্যামেরাটা আপনি লেন্সটা একটু দরকার ইয়ে করে নেন, আমরা তো এই জন্য বসছি। জিও শুরু হয়েছে। শুরু হয়েছে, অনেক সাউন্ড শুরু হয়েছে। ভাই একটু একটু পিছনের সাথে আপনার। হুম, আমি একটু পিছনে। এই চলবে? ঠিক আছে। ওকে। আমরা শুরু করে যাই নাকি? ভাই লুক সামনে দিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় চলচ্চিত্রবাসী, আবারও আসসালামু আলাইকুম সবাইকে। আমি আগত শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কিছু কথা বলার প্রয়োজন বোধ করেছি বিধায় কিন্তু বিনোদন সাংবাদিকতা যারা আছেন সবাইকে একটু ডেকেছি। আপনারা আমাকে ধন্য করেছেন, এসে কিছু জিনিস ক্লিয়ার করতে হয় সবার সামনে। আসলে আমি বেসিক্যালি ফিল্মের, চলচ্চিত্রের শুটিং এর বাইরে আসাটা খুবই অপছন্দ করি মূলত। তারপরে অনেক সময় আসতে হয় বিভিন্ন কারণে। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কথা একটু শুরু করে যাই, মানে আমার সময়টার থেকে শুরু করি। আমি কেন নির্বাচন করলাম আজ থেকে 4 বছর আগে। তারও আগে আমার একটি ছবিতে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভাই, আপনাকে সালাম, তার সাথে অভিনয় করার আমার সুযোগ হয়েছিল। এই নিয়ে সংসার সামহাও প্রথম ছবিটা আমার গুড লাক, আমার চাঁদের আলো, আমার সলো ছবি রিলিজ হয়। তো আমার ফিল্ম ক্যারিয়ার হচ্ছে 30-31 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি। আর আমার বেসিক্যালি সংগঠন করতে খুব পছন্দ করি, আমার ছোটবেলার থেকে এটার খুব অভ্যাস। আমার একটা ধ্যান জ্ঞানের মতো হয়ে আসছে চলচ্চিত্র কর্মের বাইরে। শিল্পী সমিতিতে নেতৃত্বে অনেক বছর ছিলাম, আজ থেকে 20-22 বছর যাবতই কোনো না কোনো কারণে পোস্টে আমি ছিলাম। তো সংক্ষেপে বলি, আমরা কিন্তু অনেক বছর আগের থেকেই, যখন নাকি কাঞ্চন ভাই কি বলে সেক্রেটারি ছিলেন, তারপরের থেকে আমরা বহুবার বলেছি কাঞ্চন ভাই আসেন, একটু হাল ধরেন, আলমগীর ভাই আসেন, একটু হাল ধরেন। রাজ্জাক আঙ্কেলরে বলতাম, আঙ্কেল আসেন, ধমক দিত। যদিও উজ্জ্বল ভাইয়ের সাথে আমার কাজ কম হয়েছে, হয়তো 2-1 বার তাকেও বলেছি। ফারুক ভাইয়ের সাথে আমার দেখা হতো খুবই কম, হয়তো তাকেও বলেছি। কলি ভাইকে বলতাম, কলি ভাই 2-1 বার কিন্তু খুব সাকসেস, আপনারা জানেন শিল্পী সমিতির প্রেসিডেন্ট ছিলেন। তো কখনই সে বলে যে না, কাঞ্চন ভাই বলতো যে কখনই আসবো না, কখনই আসবো না। তো মিজু ভাইয়ের সময়, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, মিজু ভাইয়ের সময় থেকে কিন্তু কিছু এই যে শিল্পীদের কিন্তু এই যে এখন যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা, এবং খুবই জর্জরিত অবস্থায়, এটা তারও আগের থেকে এটা শুরু হয়েছে ট্রেন্ড, যে কেউ কেউ বলছে মাসাওয়ালা, কেউ রিক্সা মানে কি বলে বেবি ট্যাক্সি আলা, ওরা এই ধরনের শব্দচারণ অনেকেও
করে থাকেন যে এরা কেন সমিতির মেম্বার থাকবে, ওই টাইমের থেকেই কিন্তু এগুলি শুরু হয়েছে। তো আমরা কিন্তু সেভারাল টাইম বলতাম যে কাঞ্চন ভাই ধরেন ধরেন হাল ধরেন। কাঞ্চন ভাই যদি তৎক্ষণাৎ হাল ধরতেন, মিজু ভাই হয়তো বা তখন আবার সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হতে পারে না। হাল ধরার জন্য বলেছি, তখনও সাকিব হয়তো বা তখন প্রেসিডেন্ট হয় না, কাঞ্চন ভাই হয়ে যায় যোগ্যতা সম্পন্নভাবে। এবং আমার সময় আমি চিন্তা করেছি যে কেন আসে না, কেন কাঞ্চন ভাই কি আরো যারা যারা আছেন আসে না কেন। এবার মৌসুমীর কথার থেকে আসি, আমার আজকে বিশেষ করে আমার যে আয়োজনটা, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, গত নির্বাচনে মৌসুমীর নির্বাচনের কোনো ইচ্ছেই ছিল না, একদম ইচ্ছে ছিল না। আমার ছোট ভাই ফেরদৌস আমাকে ফোন করলো যে ম্যাডাম কোথায়, যে বাসায় আছে কোথায়। তো দুদিনের একটা ডিফারেন্সে ফেরদৌস বাসায় আসলেন। আর ফেরদৌস তো সে আগের থেকে আমার ফ্যামিলি মেম্বারের মতো হুটহাট করে আসে, এবং মনেই হয় না যে সে আমার ফ্যামিলির থেকে আলাদা কেউ। বলে যে আমি একদম ঠিক যেখানে বসে আছি এই জায়গাটার পাশে ফেরদৌস আমাকে বলল যে সানি ভাই নির্বাচন তো আসছে, নির্বাচন করবেন? আমি বললাম যে হ্যাঁ করতে পারি। কেন রে? আমি বললাম যে আমি না করলে আমি প্রস্তুত আছি, আর নয় আমি না করলে হয়তো স্টপ করেন কথা বলবে, ডিপজল সাহেবের কথা বলবে। বলো যে না, আমরা মৌসুমী ম্যাডামকে চাচ্ছি। তাই বলা যে মনে হয় না সে করবে নির্বাচনটা। তো মৌসুমীর সাথে কথা বলে দিলাম, মৌসুমীকে ইম্পসিবল, আমি করবো না। তো কিছু গুরুত্ব সহিত সবসময় আমি দেখেছি মৌসুমীকে যে কিছু ডিসিশনে ফেরদৌসকে কিন্তু ভীষণ প্রাধান্য দেয় মৌসুমী, অনেক ছবি করার কারণে, এবং সেটা সে ডিজার্ভ করে। তো মৌসুমীর সাথে কথা বললো, বাই দিস টাইম সেই ফ্রেমে আমাদের ছোট ভাই রিয়াজ ইন করলো। ইন করিয়ে একটা এরকম গত 2-3 দিন যায়। একটা সময় গিয়ে মৌসুমী বললো যে ঠিক আছে আমি নির্বাচন করতে পারি, কিন্তু আমার ক্যাবিনেটটা তোমরা গঠন করে দাও। কি গত বছর না এবছর? না, গত বছরের কথা বলছি। গত বছর কমিটির কত শুনেছিল? এটা গত 2 বছর আগে, 2018। গত 2 বছর আগের কথা বলছি। তখন মৌসুমী তার ইচ্ছা প্রকাশ করলো, এটা অনেকেই জানে না, আমি আজকে স্পষ্ট করে আমি সমস্ত দর্শকদের কাছে, চলচ্চিত্র মানুষের কাছে জানাতে চাই। তখন ইচ্ছা প্রকাশ করলো যে তার সেক্রেটারি আর অন্য কেউ না, সাইমন সাদিক তার সেক্রেটারি হবে। কারণ আমি যতটুকু জানি সাইমন সাদিক চলচ্চিত্রে আসার পিছনে সুপার হিরো হিরোইনের 3-4 জন মানুষের মধ্যে অন্যতম মৌসুমী একজন, তাকে চলচ্চিত্রে আনার পিছনে, এবং তাকে চলচ্চিত্রের রূপ দিয়েছেন জাকির হোসেন রাজু। তাকে আমি সেলুট জানাই যে একজন ভালো একজন আর্টিস্টকে চলচ্চিত্রে এনেছে। তখন ও কলকাতায় চলে যায়। কলকাতায় গিয়ে আমি না বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে মৌসুমী বললো যে আমি কি কোনো ডিক্লেয়ার দিব কিনা। তখন ফ্রেমে পপি ইন করলো। ওই টাইমে অবশ্য ওই বিষয়গুলিতে কখনই পূর্ণিমা ইন করেনি। তা আস্তে আস্তে অনেকেই ইন করার কারণে না একটা জল করছিল জায়গাটা। একটা সময় কি মানে আমি ভাবলাম যে না, একটা বিশাল বড় একটা প্যানেল হচ্ছে, রিয়াজ, ফেরদৌস, মৌসুমী, সাইমন, আরো অনেক 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 আরো অনেক শিল্পী, পপি, পূর্ণিমা, অনেক অনেক শিল্পীরা যারা আছেন। তা আমি হোপফুলি খুশি। আমি খুশি হব না কেন? আমার স্ত্রী বলে তো কথা, ঠিক না? আমি তো সেই স্যাক্রিফাইসটা আমি করবই। আমি অমিত হাসানকে বললাম, অমিত হাসান বললো যে না ঠিক আছে, মৌসুমী করলে আমরা করব না। সে কিন্তু অনার করেছে, আমিও করেছি। একটা সময় গিয়ে দেখলাম যে কেমন জানি আকাশটা না একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, পাতাগুলি ঝরে ঝরে পড়ছে। আমি একটু ফিল্মের মানুষ, একটু ফিল্মের স্ক্রিপ্টের মতোই বলি, পাতাগুলি ঝরে ঝরে পড়ছে। একটা সময় গিয়ে মানে দেখলাম নেপথ্যে কে জানি কাজ করছে, বুঝতে পারছিলাম, আবার অনেক সময় বুঝতে পারছিলাম না।
তো আমরা তখনও জানি যে মোটামুটি সাংগঠনিক হিসাবে জায়েদ খান ইজ বেস্ট, তখনও জানতাম, কিন্তু অতটা জানার মানে প্রয়োজন বোধ করিনি আমরা। তো একটা সময় গিয়ে ডিক্লায়ার হয়ে গেছে এবং আমরা কি করলাম, সাইমন সাদিক বলল যে না আপু আমি করতে পারছি না। এই বাসার মধ্যে মানে 5 দিন 10 দিন লাগিয়ে কিন্তু মিটিং হচ্ছে, আস্তে আস্তে বলতেছে না, এরকম মিস আপ করতে করতে আমি তখন রাগ হয়ে গেলাম। আমি অফার করলাম আমাদের ডিএ তায়েব সাহেবকে যে আপনি সেক্রেটারি করেন। উনি সানন্দে গ্রহণ করলেন। রিয়েলি গুড। আমার সাথে নানা শাহ ছিলেন। নানা শাহ প্রথম থেকেই একদম জড়িত ছিলেন আমার বাসা এবং মৌসুমীকে অনেক পছন্দ করেন, সুমি ছাড়া কথা বলেন না। তখন আমরা ডিএ তায়েব সাহেবের বাসাও আমরা গিয়ে কথা বললাম, মৌসুমী আমরা সবাই অনেক মানুষগুলি। তখনও দেখলাম একটা শেষ টাইমে গিয়ে আসছিল, দেখি যে ফেরদৌস সরে গেল, রিয়াজ সরে গেল, সাইমন চলে গেল দূরের থেকে, পপি করতে পারছে না। পপি তারপর একটা মেয়ে মানুষ, তাকে আমি কতটুকুই বা দোষারোপ করব, কারণ সে তো আলটিমেটলি তো আমার শালী, ঠিক না, আমার ফ্যামিলি মেম্বার। আর একটা মেয়ের মানে ওই ধরনের চিন্তাধারাই বা কতটুকু থাকে একটা পুরুষের থেকে। সে অবস্থা থেকে তার বাসায় আমরা যখন নমিনেশন জমা দিয়ে তায়েব সাহেব বাসায় ছিলেন না, আমি গিয়েছিলাম, আমার সাথে শিবা শানু সাহেব গিয়েছিলেন। তখন দেখি আমি অলমোস্ট 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। পরের দিন হচ্ছে নমিনেশন করা, তখনও তায়েব সাহেব সাইন করছে না। আমার সবার সাইন হয়ে গেছে। তায়েব সাহেব বলে যে কাগজটা রেখে যান সানি ভাই। উনি অত্যন্ত মার্জিত ভাবে আমাকে বলেন যে সানি ভাই রেখে যান, আমি এটা দেখছি। পরের দিন যেদিন আমি আসি নমিনেশন জমা দেওয়ার সময় আমি ছিলাম, আমার মৌসুমীর আমার অ্যাসিস্ট্যান্ট আরিফ ছিল, নানাশা ছিল, মৌসুমী। আমরা হঠাৎ করে ফেরদৌস রিয়াজ ওদেরকে বললো যে না আমরা আবার নির্বাচন করব। সেদিনও একটা স্বপ্ন দেখছিলাম যে তখন কিন্তু আমাদের সাথে কিন্তু খুব প্রতিবাদী কণ্ঠস্বর কি বলে নাসরিন, হ্যাঁ, আরো অনেক যেরকম অনেকেই কিন্তু জয়েন করছিল। তো বাই দিস টাইম আমরা আশার সঞ্চয় হলাম যে না বোধহয় শেষ টাইমে এসেও বোধহয় ক্যাবিনেট তো হবে। আমরা সোনারগাঁও হোটেলে গেলাম, আমাদেরকে যেতে বললো সোনারগাঁও হোটেলে। তখন 3:30 বাজে দুপুর। আমি তায়েব সাহেবকে ওখানে পেলাম, আমি কথাটা বলছিলাম। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে উনি নির্বাচনটা করছেন না। আমি কিন্তু আগের থেকে কিছুটা আশ করতে পেরেছিলাম যে সম্ভবত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তায়েব ভাই নির্বাচনটা করবে না, একটু আজ করতে পেরেছিলাম। তো আমি বললাম যে না ঠিক আছে। মৌসুমী চরমতম একদম ভেঙে পড়ল। আমি একটা সময় গিয়ে মৌসুমীকে যখন আমি বুঝলাম যে আমরা রীতিমতো একটা অলিখিত বন্দিশালার মধ্যে অবস্থান করছিলাম, অলিখিত, আমি বলছি না কেউ আমাদেরকে বন্দি করে রেখেছে, ইটস নট। আমি ফিল করছিলাম। মৌসুমীকে ডেকে আমি বললাম যে তুমি একজন সোলজার। মৌসুমী বলে যে সানি কি হচ্ছে আমি তো কল্পনা করতে পারি না। আমি তুমি একজন সোলজার, আমি যতটুকু জানি আর্মি সোলজাররা যখন নাকি সমূহ যুদ্ধে কেউ লিপ্ত হয়, কোন সোলজার যদি বুকে গুলি খায়, আজকে অকপটে বলতে বাধ্য হচ্ছি, বুকে গুলি খায়, মৌসুমীকে হাত ধরে আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁও হোটেলের লবির এই সাইডে। বুকে গুলি খায়, তখন আরেকজন ক্যাপ্টেন এসে দেখে যে এই সোলজারটা বুকে গুলি খেয়েছে, তখন তাকে সেলুট জানায় ক্যাপ্টেনে, আই এম রাইট না রং। এবং কোন সোলজার যদি পিছনে গুলি খায় তখন তাকে পা দিয়ে ঠেলে আড়ালে পড়ে দেয়। আমি বলছি যে যাই কিছু হোক না কেন মৌসুমী, তুমি একা ফাইট দিবা, তুমি একা দাঁড়াবা।
বলে যে না তুমি আমার হাজবেন্ড, তুমি বলেছো আমি যাব। এসে নমিনেশন পেপারটা করে ইলেকশনটা করেছি। আপনারা সবাই জানেন ইলেকশন কি হয়েছে, এবং তখনই কিন্তু আমি কিন্তু আগেই বুঝতে পারছিলাম যে এরকম একটা ডিজাস্টার হবে, মেবি এরকম হবে। আচ্ছা, আমি সবার কাছে একটা মানে অনুরোধ করব, এই চলচ্চিত্রে আমার জানা মতে 3টা মানুষের কোনো চড়াই উৎরাই নেই, তার স্ট্রাগল কি জিনিস জানে না। 1 নম্বর হচ্ছে আমাদের জাফর ইকবাল ভাই, আপনারা একটু ইতিহাস দেখে দেখবেন। সেকেন্ড হচ্ছে মৌসুমী এবং সালমান শাহ। আর অলমোস্ট যারাই বলেন না কেন, আমি স্ট্রাগল করা মানুষ, আমি স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তারপরে আমরা আর্টিস্ট হওয়ার চেষ্টা করেছি। মান্না ভাই বলেন, এই রাজা আঙ্কেল বলেন, সবাই অনেক অনেক আর্টিস্ট আছে। এই 3টা আর্টিস্টের কোনো চড়াই উৎরাই নেই। আমার জীবনে অনেক ডিজাস্টার আছে কালের বিবর্তনে। মৌসুমী কিন্তু একই পজিশনে কিন্তু আজকে 26 ইয়ার যাবত অবস্থান করছে। সে কিন্তু এই নির্বাচনের ধারে কাছেও কিন্তু কখনো যায়নি। আপনারা বিশ্বাস করেন, সেই টাইমে যারা এই যে মৌসুমীকে নদীর মাঝখানে রেখে ঝাঁপ দিয়ে চড়ে পারে চলে গেল, তারা কিন্তু এখন বহাল তবিয়তে কিন্তু আবার আরেকটা প্যানেলই কিন্তু ইলেকশন করছে। তো মৌসুমীকে নিয়ে অনেক বাজে বাজে কথা হচ্ছে, আমাকে নিয়ে বাজে বাজে কথা হচ্ছে। মৌসুমী কেন জায়েদের প্যানেলে গেলেন? আমি জায়েদের প্যানেলই বলবো যে আসলে বিষয়টা হয়েছে কি, সোনার চর নামে একটি ছবি করার সময় আপনারা জানেন যে জাহিদ হোসেন পরিচালিত সোনার চর ছবিটা জাহাঙ্গীর শিকদার প্রযোজিত। এই সোনার চরটা যখন আমরা ছবিটা সাইন করি, তখন ছবিটার মধ্যে জায়েদ খান ছিলেন না, পরে জায়েদ খান ইনক্লুডিং হয়। তো মৌসুমীর কথা হচ্ছে যে আমরা তো ছবি করতে গিয়েছি, আর্টিস্টটা কে সেটা তো দেখার সময় নেই আমাদের। একটা ছবি করার কারণে আমাদের সাথে এই ছবিতে জায়েদ খান ইনক্লুডিং হয়েছে। আমাদের অনেক আর্টিস্ট বলেছে আমরা জায়েদ খানের সাথে আমরা মিলে গেছি, অমুক করছি তমুক করছি। আসলে জায়েদ খানের সাথে মেলার কোনো ব্যাপার না। আমরা তো এই করোনাকালীন সময় আমরা তো রীতিমতো এই চলচ্চিত্রে আমরা তো শিল্পী, আমাদেরকে কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। আমরা একটা ছবি পেয়েছি, এটা আমাদের জন্য আশীর্বাদ। এখন কে ছবি বানায় বলেন? একটা ছবি করতে গিয়েছি, সেখানে কো আর্টিস্ট, সেখানে আমরা জায়েদ খানকে স্টাডি করলাম, মৌসুমী করলো। আমাদের অনেক বিপদ আপদ গিয়েছে, কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু আমি এখন যে বলবো যে জায়েদ খানও এসে মারাত্মক লেভেলে দাঁড়িয়েছে, নো নট দ্যাট, আমি সেটাও বলছি না। বিষয়টা হচ্ছে যে আজকে অনেক অনেক কথা হচ্ছে। বিগত কয়েকদিন আগে আমাদের নিপনের ভূমিকা, নিপন তো আমার চোখের সামনে দিয়ে এই চলচ্চিত্রে এসছে। আমি খুব কাছ থেকে, তার প্রথম ছবির আর্টিস্ট মৌসুমী, মান্না ভাই ছিল, তাই আমি খুব কাছ থেকে কিরণ ভাইয়ের ছবিতে আসে। তার আগে কাজ করেছি কিনা আই ডোন্ট নো, আমি জানি না। খুব কাছ থেকে আমি দেখেছি তার ভূমিকা কতটুকু। সে বলেছে নারীর নেতৃত্ব এই প্রথম দিতে গিয়েছে। নিপুণ এটা প্রচন্ড রকমের ভুল উদাহরণ দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে শিল্পী সমিতির নারী নেতৃত্বের প্রথম শুরুটা করেছেন, আমি যতটুকু জানি, চলচ্চিত্রে আসার আগে ববিতা আপা শুরু করেছিলেন। এই শিল্পী সমিতির নির্বাচন ববিতা আপা করেছিলেন। সেকেন্ড বোধহয় আরেকজন করেছিলেন, সেকেন্ড নয় থার্ড মৌসুমী শুরু করেছিলেন, আর ফোর্থে গিয়ে এই নিপুণ শুরু করলো এই নারী নেতৃত্বে। ওদিনকে বলেছে যে প্রথম নারী নেতৃত্ব চলচ্চিত্রে আসতে যাচ্ছে। শুরুটা করেছে তাকে আমি বিশ্বাস করি। আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে মেয়েদের শত্রু মেয়েরা কখনই হতে পারে না, কিন্তু গত নির্বাচনে আমি হারে হারে টের পেয়েছি মেয়েদের শত্রু মেয়েরাই হয় অনেক সময়। সব অর্থে যে সঠিক তা নয়, আমি সব অর্থে যে এটা সঠিক আমি তা আমি বলবো না। দেখেন, এই যে 184 জনের কথা বলা হয়েছে, 184 জনের কথা বলা হয়েছে কয়েকদিন আগে, যে আমরা কিন্তু 184 জনের মধ্যে কিন্তু বারবার 184 জনের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলি, আমার শালী শাকিব খানের প্রথম ছবির হিরোইন এরিন জামান কিন্তু ওই 184 জনের মধ্যে আছে। এটাকে যে ফুললি এই মুহূর্তে সাপোর্ট করব
আমার কোনো ধরনের আমার টাকা পড়ে নেই। কিন্তু হ্যাঁ, আমি বারবারই বলেছি, সেদিন এজিএম গিয়েছে, শিল্পী সমিতির এজিএম এর মধ্যেও কিন্তু মৌসুমী বলেছে যে আপনারা বিবেচনা করবেন প্রায় 20-30 জন 40 জনকে কিভাবে আনা যায়। এখানে আমার যতটুকু, আমি যদি ভুল না করে থাকি, যে এর মধ্যে কিন্তু 184 জনের মধ্যে কিন্তু 30 জন মারা গেছে, আর বাকি যারা আছেন তারা কিন্তু সহযোগী আছেন। আমি কিন্তু আজকে মৌসুমী জায়েদ মিশার প্যানেলে দাঁড়িয়েছে, তো আমি কিন্তু জায়েদ খানকে আমি বারবারই বলেছি, মিশাকেও বলেছি বারবার যে তোমরা একটা কাজ করবা, এখানে যারা শিল্পী, যারা মূলত ইরিন, এই যে রমিস, তারপরে এই যে বেবি নামে একটা মেয়ে আছে, আরো কিছু যারা, এই যে ফর্সমত একটা মেয়ে আছে, এই মুহূর্তে নামটা মনে নেই, বেশ ইয়ের মধ্যে থাকে, সাদিয়া বোধহয়, সাদিয়া, এরা আরো কিছু শিল্পী আছে, এরা কিন্তু সঠিক টাইমের শিল্পী। কোথাও যেন ভুল হয়েছে, তো তারা বারবারই আমাকে বলেছে যে ওই কমিটিতে কিন্তু নিপুণও ছিল। দেখেন, ভদ্রতা অভদ্রতার কথা বলবেন আজকে, তাহলে আমি বলি, এই মৌসুমী যখন প্রথম আমার ক্যাবিনেট থেকে পাশ করে দাঁড়ায়, সে যখন পদত্যাগ করে, তখন জায়েদ মিশা কোয়াপ করে নিয়েছিলেন নিপুণকে। নিপুণ কিন্তু একটা ভদ্রতার সহিত কিন্তু একটা ফোন দিয়ে বলতে পারতো, সানি ভাই কিংবা মৌসুমী আপু, আপনার জায়গাটা আমাকে নিয়েছে, আপনি যদি বলেন, আপনি যদি দোয়া দেন, আমি যাব, খুশি হব। এটা তো চেয়েছিলাম। আমাদের অনেক জুনিয়র সে কাজটা কি করেছে আমি কিন্তু দেখিনি। নিপুণ, তুমি আমার ছোট বোন, তুমি বলো যে কাজটা তুমি করেছো কিনা। আচ্ছা ফাইন, ফেরদৌসকে আমার ছোট ভাইয়ের মতো, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন, ওকে ফাইন, আপনারা কোঅপ করে নিয়েছেন, যে কাউকে নিতে পারেন আপনারা কোঅপ করে। ওই কমিটিতে আমাকে জায়েদ মিশা যেটা নাকি বলে, ওই কমিটি কিন্তু উপদেষ্টার মধ্যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সুপারস্টার কাঞ্চন ভাইও ছিল। আমি অনেককেই বলেছি যে ইরিনকে কেন বাদ দেওয়া হয়েছে, রমেশকে কেন বাদ দেওয়া হয়েছে, ফিরোজকে কেন বাদ দেওয়া হয়েছে, আরো যারা আছে, বলে যে এটা তো আমাদের কোনো ফ্যাক্টর না, শিল্পী সমিতি যারা উপদেষ্টা কমিটি তারা সাইন করে দিয়েছেন, সেখানে তো কাঞ্চন ভাইয়ের সাইনটাও বোধহয় আছে, সম্ভবত। এটা আমার চেয়ে ভালো বলতে পারবে যারা কে। এটা নিয়ে গতকালকে প্রশ্ন করা হয়েছিল, তখন তারা উত্তর দিয়েছে যে তাদেরকে শর্ট লিস্ট দেওয়া হয়েছিল 20 থেকে 30 জন, ওইটা তারা সিগনেচার করেছে, কিন্তু এত লং লিস্ট তারা জানতো না। এটার ব্যাপারে আমি কোনো কথা বলবো না, যদি এটা 20 জন 30 জনের কথা বলে দেন, তাহলে তারা প্রেস ব্রিফিং করে এটা জানানো উচিত ছিল, কাঞ্চন ভাই কিংবা আলমগীর ভাই, ওনারা এটা বলা উচিত ছিল, এটা পরিষ্কার করতে পারতেন। কিন্তু যাই 184 জনের বিষয় কিন্তু এখনো ক্লিয়ার হয় না। আমরা কিন্তু বারবারই বলেছি, কিন্তু আজকে যে বিষয়গুলি আছে, কদিন আগে অভিনেতা অমিত হাসান বলছে যে মানে কি বলে, আপনারা দুজন, মানে আমি আর মৌসুমী পিছনের দরজা দিয়ে তাদের সাথে মিলেছি। অমিত হাসান, তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি, পিছনের দরজা দিয়ে যদি মৌসুমী আর ওমর সানি যেত, যখন নাকি জায়েদ মিশার প্যানেল পাশ করলো, মৌসুমী তো তখনই ক্যাবিনেটে ছিল, তখনই তো পিছনের দরজা দিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটা ছিল পাশ করার পরে। তখন তো সে কি বলে বেরিয়ে চলে আসলো। পিছনের দরজাটা তুমি কোথায় পেলে? আবার বললো যে আমাদেরকে জানাতে পারতা। ও এখন আমাকে একজনে দাওয়াত দিছে, সেখানে কাচ্চি বিরিয়ানি আছে। এখন তোমারে বললাম না দেখা আমি খারাপ হয়ে গেলাম তোমার কাছে, তাহলে তোমাকে বললাম না, তাহলে তোমাকে বললে তুমিও মিশতা, তাহলে তুমি আমাকে কিংবা মৌসুমীকে এত খারাপ বলার তো কোনো কারণ নাই। পিছনের দরজা দিয়ে তো অনেক স্কোপ ছিল অনেক আগে। পিছনের দরজাটা কি জিনিসটা? শিল্পী সমিতিকে এখানে কি মানে কাঞ্চন ভাইয়ের কাছে আমি বেশ কিছুদিন আগে আমার ফিল্ম ক্লাবের, আমি কিন্তু রানিং প্রেসিডেন্ট, আমারও নির্বাচন সামনে ঘনিয়ে এসছে। তো নির্বাচনের সময় কাঞ্চন ভাইকে আমি বলছিলাম একটু মজা করে যে কাঞ্চন ভাই একটা ফোন দিছে, আসসালামু আলাইকুম বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলে যে
বড় ভাই ফ্রি আছেন না? কগে বলো বলো। তাই বললাম যে ফিল্ম ক্লাবের নির্বাচন তাই আমি কি করবো? আমি বললাম যে ভাই একটা ভোট, এই ওখানে কি বলে সব জায়গায় তুমি নির্বাচন করো, সব জায়গায়। আমি বললাম যে আমি সব জায়গায় নির্বাচন করি কোথায় কাঞ্চন ভাই? উনি দাবি রেখে আমাকে বলতেই পারে, ধমকও দিতে পারে, একটা চরও দিতে পারে, আমি স্বীকার করি কাঞ্চন ভাইয়ের কাছ থেকে। কাঞ্চন ভাইয়ের কাছে চর খেলেও আমার কাছে ভালো লাগবে, আমার কাছে এই মানে এটা আমার ফিলিংস। উনি বললো যে ওখানে কি মোয়া আছে নাকি? আমি বললাম কাঞ্চন ভাই আমি একটু ছোট একটু খুনসুটি রাগ করেছিলাম ওনার সাথে। আমি বললাম যে আপনি কোথায় দেখলেন আমি সব সমিতির আমি ইলেকশন করি? আমি বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্য আর শিল্পী সমিতির সদস্য, প্রযোজক সমিতির সদস্য না, পরিচালক সমিতির সদস্য না, কোন সমিতির অন্য কোন সমিতির সদস্য না। তো বলে যে ওখানে মোয়া আছে কিনা। তো সেদিন কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হলো, বলে যে ঠিক আছে দেখবো না আমি ভোট দিব কিনা। তো বিষয়টা হচ্ছে কি, মানে কাঞ্চন ভাই যে দাঁড়াবে এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সে সময় এসে কাঞ্চন ভাই দাঁড়িয়েছে এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু ওনাকে আমরা বলেছি যে আসেন আসেন আসেন, উনি কিন্তু আসেন না। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই। জনাব খসরু সাহেব কয়েকদিন আগে বলল, একটা ইয়েতে দেখলাম খসরু সাহেব বলেছে মৌসুমীর কারণে 184 জন সহযোগী ভোটার বাদ পড়েছে। আমি খসরু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি সম্মানিত একজন মানুষ, উনি খুব নামকরা একজন প্রযোজক। খসরু ভাই সম্পর্কে যে একটা কথা না বললেই না, আমাকে মিয়া ভাই বলে, আমি তাকে অনেক সম্মান করি। যে জিনিসটা হচ্ছে খসরু ভাই, একটা জিনিস বুঝতে হবে, মাদার অর্গানাইজেশন বলতে আমরা কাকে বোঝাই? প্রজেক্ট সমিতিকে বোঝাই? প্রযোজক সমিতি। হ্যাঁ, প্রজেক্ট সমিতি কি তো বোঝাই? নাকি শিল্পী সমিতি? নাকি পরিচালক সমিতি? প্রযোজক সমিতি। 100% তুমি। তাহলে আপনি যখন প্রেসিডেন্ট হন, মাদার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কখনো অন্য সমিতি আপনার কাছে সন্তান তুল্য। সবাই, সব সন্তান কিন্তু আপনার। আপনি মাদার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হওয়ার পরও আপনি কিন্তু জায়েদ মিশার পক্ষে কিন্তু আপনি কোমর বেঁধে ঘাম ছুটিয়ে কিন্তু ইলেকশন করেছিলেন, যেটা নাকি আপনার সাথে কখনই যায় না, কখনই যায় না। একটা মাদার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আপনি থাকবেন সবার মুরব্বী, সবার চেয়ারটা ছোট, আপনার চেয়ারটা বড়, কারণ প্রযোজক ছাড়া আমরা অচল। একজন প্রযোজক ছাড়া আমরা শিল্পী সমিতির কোনো ভ্যালু নেই, একজন প্রযোজক ছাড়া পরিচালক সমিতির ভ্যালু নেই। তাই সেই সম্মানে আপনি অধিষ্ঠিত হয়েছিলেন। আপনার একটা ভুল ধারণা, যে আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে মৌসুমী যখন ইলেকশন করে গতবার, তার আগেই তো এই 184 জন শিল্পী বাদ পড়েছিল। তাহলে আপনি কেন বললেন যে কি বলে মৌসুমীকে সাপোর্ট করার কারণে কি বলে এরা বাদ পড়েছে? এটা কি সঠিক কথা? এটা তো একদমই সঠিক কথা নয়, একদমই সঠিক কথা না। 184 জন তো বাদ পড়েছে আগেই। তো কি কারণে এখন বলা হচ্ছে যে মৌসুমী ইলেকশন করার কারণে? হ্যাঁ, আপনি বাদ পড়েছেন কেন? আলম সাহেব বাদ পড়েছে কেন? এটা হয়েছে কয়েকদিন আগের একটা ঘটনা। আপনাদের পার্সোনাল রিলেশন, জায়েদ মিশা, আপনাদের পার্সোনাল কোন কারণের জন্য এটা হয়েছে এটা আমাদের দেখার বিষয় না। এবার অনেক জায়গায় অনেকই রকম বলে যে মৌসুমী অনেক বাজে ভাবে ইয়ে করেছে। দেখেন, একটা সমাজে কিন্তু একটা কথা আছে, টিট ফর ট্যাট। আপনারা সরে গিয়েছিলেন, এখন আপনারা যদি ওখানে জয়েন করে ইলেকশন করতে পারেন, এই নিপুণ ওনারাই কিন্তু, এই রিয়াজ, ফেরদৌস, যারা আছেন ওনারাই কিন্তু মৌসুমী যদি প্যানেলটা করতে পারতেন, আমার দৃঢ় বিশ্বাস মৌসুমীর প্রেসিডেন্ট থাকতো, কি বলে সাইমন সাদেক সেক্রেটারি থাকতো, এই ফেরদৌসের ওরাই হচ্ছে থাকতো। দেখেন সৃষ্টিকর্তার কি সুন্দর একটা বুমেরাং হয়ে যায়, যে তাদের এগেইনস্টে কিন্তু আপনাদেরকে নড়তে হচ্ছে।
তো মৌসুমীর এখানে আপনারা সবকিছু করবেন, আপনাদের কোনো দোষ নাই, মৌসুমীর একাই দোষ? আরে বাবা, আমারই একা দোষ? এখানে কি ইয়ে আছে, হাজার হাজার কোটি টাকার কি কোনো মামলা আছে? মৌসুমী তো কখনই, আমি বারবার বলি, মৌসুমী কখনই করতে চায় না। হ্যাঁ, মৌসুমীর সাথে আর মিশার কথা বলবো, মিশার কথা আমি না বললেই না। এই ভূমিকায়, এই প্যানেলে অংশগ্রহণ করার জন্য মৌসুমীর কে এখানে ইয়ের জন্য, এটা মৌসুমীর এখানে মিশার কোনো ক্রেডিট নেই এখানে। সম্পূর্ণই আমি মনে করি জায়েদ, আমি জায়েদকে খুব কাছ থেকে কয়েকদিনের মধ্যে স্টাডি করেছি, দেখেছি। ইটস এ সুপার, সে স্ট্রাগলার একজন মানুষ, এবং আমি যতটুকু দেখেছি তার সে খুব মারাত্মক একজন ভালো সাংগঠনিক একটা ছেলে। মিশার কথা নাই বা বললাম, মিশা আমার বন্ধুজন, এবং হয়তোবা কিছু করেছে করোনার সময়, ওনারা কি কি করেছে, তার সাথে সাথে কিন্তু ফিল্ম ক্লাবের থেকে আমরা অনেক কিছু করেছি, এবং বিক্ষিপ্তভাবে আমি দেখেছি নিপুণ অনেক করেছে, আমার বন্ধু শিল্পী অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরাও কিন্তু কম করিনি, কিন্তু টিম মৌসুমীর থেকে, ওমর সানি ফ্যান ক্লাবের থেকে আমরা করেছি। এই যে কড়াকড়ি বিষয় নিয়ে একজনে বলে যে সেলফির রাজত্ব, রোজিনা ম্যাডাম কিন্তু সুন্দর স্পষ্ট করে একটা কথা বলেছেন যে জানাতে তো হবে, এখন তো জানাবার যুগ, জানাতে তো হবে কোনটা কি করে না করে। সেদিন যে কারণে মৌসুমী একদমই না করতে পারেনি, সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব হয়ে 2 দিনের দুনিয়ায় কে কখন চলে যায় কেউ বলতে পারে না। আমার বাসায় দীপজল সাহেব সেদিন আসছে, এসে আমি ধারণা করতে পারিনি, জায়েদ এসছে, জয় এসছিলেন। আমি বললাম যে মামা সালাম আলাইকুম, আমি তাকে বেসিক্যালি মা ভাই বলি তাকে। বলে যে বাবারে আমি খুব অসুস্থ, কখন চলে যাই বলা যায় না, খুব ভেঙে গেছে ভদ্রলোক। আর পরিবর্তন পরিচয় তো সবকিছু একসময় গিয়ে আমরাও তো অনেক উপলব্ধি করি। তো উনি বলল যে যা হবার হয়েছে ম্যাডাম, আই এম সরি, হ্যাঁ কি হয়ে যা। আমার যে মায়া লাগছে যে একটা মানুষ এইভাবে বলেছে। জায়েদও আসছে, কয়েকদিন একসাথে ছবি টবি করছি বিষয়গুলি, যে কিন্তু তখন মৌসুমী বলে যে না, আমি আসলে ইলেকশন আমি করবো না, আমার ছেলে ফারদিন হাসান স্বাধীন, আমার পরিবারের কর্ণধার ফারদিন, তাও বলেছে না মা করবে না। আমিও বলেছি করার কোনো দরকার নেই, মৌসুমী না হলে কি দরকারটা আছে, বলে যে একটা ইসিতে থাকবে। আর কারণ আমার কোনো অপশন নাই, মৌসুমীর কোনো অপশন নাই, শাকিব খানের কোনো অপশন নাই, মিশার কোনো অপশন নাই। হয় আমাকে প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে, নয় ইসি ক্যান্ডিডেট, ইসি একটা সম্মানের একটা জায়গায় আমাকে কাজ করতে হবে। যেরকম অমিত সাহেবও কিন্তু বলেছিল যে আমি করলে হয় সেক্রেটারি করবো, নয় প্রেসিডেন্ট করবো। তাহলে অমিত সাহেব কি দেখেন নাই পিছনের দরজা দিয়া কারা মৌসুমীকে রেখে বেরিয়ে গেছিল? উনি গতকালকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে মৌসুমী আপা এবং আপনার জন্য জায়েদ মিশা ভাইয়ের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। এটা আসলে আপনি কি বলবেন? এটার ব্যাপারে ভালো বলতে পারবে জায়েদ এবং মিশা। এটা কতটুকু সত্য এটার ব্যাপারে জায়েদ মিশাই বলুক না, আমি কেন এত কথা বলবো? আমার তো বলা লাগে না, কিন্তু হ্যাঁ আমার তো এত কিছু বলা লাগেই না। তো বিষয়টা হচ্ছে যে তাদের সাথে তো তুমি এখন ইসি ক্যান্ডিডেট করছো, তুমি তোমার কথাটা রাখতে পেরেছো? কথা রাখতে পারো নি। তো এই যে কথা বলার জন্য, জিতার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য এত কিছু কথা সৃষ্টি হবে কেন? এত কিছু হবে কেন? তা আমাদের থেকেও তো যেরকম এখন মনে হয় যে ভুরি ভুরি ক্যামেরা, ভুরি ভুরি অনেক কিছু হয়েছে, তাহলে আমাদের তো এখন তো ভুরি ভুরি সংলাপ হয়ে যাচ্ছে। আমরা দিনকে দিন আমরা ভুরি ভুরি সংলাপে আওড়াচ্ছি। ভবিষ্যৎ নেই আপনাদের, কি পরিকল্পনা এই বিষয়টা নিয়ে? আমাদের দেখেন, আমাদের পরিকল্পনার বিষয়ে আসলে বিষয়টা হচ্ছে কি, সার্বিক অর্থে যে প্যানেলই আসুক না কেন, এবার আমিও মোরসানি বলি, যে প্যানেলই আসুক না কেন সবাইকে স্বাগত। আমি সবাইকে, কাঞ্চন ভাইকে স্বাগতম জানাবো, আমি মিশাকে স্বাগতম জানাবো, নিপুণকে স্বাগতম জানাবো, আমি জায়েদ খানকে আমি স্বাগতম জানাবো। মৌসুমী যদি থাকে, মৌসুমী তো একটা বিউটিফুল পার্সোনালিটি বাংলাদেশের, সে একটা বিলং করে বাংলা চলচ্চিত্রে, হ্যাঁ সবকিছু। সে একটা রাষ্ট্রীয় কোনো একটা জায়গায় গেল, সে যে কোনো
আজকে কেউ ভাববেন না আপনারা যে কাঞ্চন ভাই কিংবা আরেকজন ভাই এরা এরা কেউ যদি ভাবে যে না মৌসুমী তাদের সাথে থাকবে না, এদের সাথে থাকবে, অমুক না তমুক না, তা না। কিন্তু আনডাউটলি আমি দুই প্যানেলেরই কিন্তু আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে কোনো কাদা ছুড়ি করেন না, আমি সবকিছু ক্লিয়ার করে দিলাম, আপনারাই বিবেচনা করবেন। এখন কে অমরেশ পুরী, কে হুমায়ুন পুরী, কে মিশর সদাগর, এগুলি আপনারাই বিচার করবেন, বিচার বিশ্লেষণ করবেন। প্লাস সর্বশেষ একটা কথা না বললেই না, আমরা চলচ্চিত্রে ভালো চাই। সানি ভাই, প্যানেল তো দুটো, তো এখানে নিপুণ কাঞ্চন প্যানেলে না গিয়ে মৌসুমী আপু কেন জায়েদ খান মিশর সদাগর প্যানেলে নির্বাচন করছেন? আসলে বিষয়টা হচ্ছে কি যে গত 1 মাস 2 মাস 3 মাস এই যে হয়ে গেল, এই একবারের জন্য কি এই যে অপোজিট যে গ্রুপটা বলছেন, অপোজিট গ্রুপের কেউ কি এসে মৌসুমীকে কি একটু হাই হ্যালো করেছে? আমাকে হাই হ্যালো করেছে, বলেছে যে না সরি আমাদের ভুল হয়েছিল গতবার, হ্যাঁ এবার আমাদের সাথে ওয়ার্ক করেন? একজনও বলেনি এই কথাটা। তারা কিন্তু সেভারাল টাইম ওনারা এই কথাগুলি বলেছে। বিশেষ করে মিশার কথা আমি বলবো না, এই মানে আজকে এই কি বলে শিল্পী সমিতি আজকে যেভাবে মিশাকে সাথে নিয়ে জায়েদ খান যেভাবে মেনটেন করে আছে, আমি জায়েদের কাছে, আমি মিশার কাছে এবং আগত যারা এই নেক্সট অ্যাসাইনমেন্টে যারা নাকি আসবে, যারাই আসবে তাদের কাছে আমি অনুরোধ করব এই যাচাই বাছাই করে মিনিমাম 20-30 জন 50 জনকে নেওয়া যায় কিনা আপনারা এটা ভেবে দেখবেন। আসলেই কিছু শিল্পী কিন্তু বাদ পড়েছে, কিন্তু যা হবার এটা কিন্তু গত 2 বছর আগের ইতিহাস। সেই ইতিহাসের সাথে কেউ আপনারা এটা বলবেন না যে মৌসুমীর কারণে এরা 184 জন বাদ পড়েছিল, মৌসুমীর কারণে ওইটা হয়েছিল, মোরসানির কারণে এটা হয়েছিল। কেউ কখনো এটা বলবেন না, প্লিজ অনুরোধ আপনাদের কাছে যে ব্যাকডোরের কথা বললে কিন্তু ব্যাকডোর যেরকম আপনারাও চিনেন খুব ভালো করে, আমরাও চিনি ব্যাকডোরের কথা। এইসব ব্যাকডোর বলে কোনো লাভ নেই। তো আমরা যেই আসুক না কেন আমি সাফল্য চাই। একজন এই চলচ্চিত্রে শিল্পী সমিতিতে যেরকম জায়েদ খানের দরকার আছে, কাঞ্চন ভাইয়ের দরকার আছে, আমি একজন অমিত হাসানের দরকার আছে সাংগঠনিক ভাবে। আমি এখন যদিও শিল্পী সমিতির ইলেকশনে এইবার করছি না, আমি রানিং ফিল্ম ক্লাবের আমি এটা নিয়ে আছি, হ্যাঁ। তো সবাইকেই কিন্তু দরকার আছে যারা ভালো ভালো সাংগঠনিক, যারা আমি সেদিন কিন্তু এই যে আমি একটাই কথা বলেছি, যারা ভালো সাংগঠনিক, যারা সংগঠন নিয়ে পড়ে থাকে, নিজেরটা খেয়ে যে বনের মহিষ মানে কি বনের মহিষ তাড়ানো, সেই সাংগঠনিক মানুষগুলির প্রয়োজন আছে আমি মনে করি। একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যে যেহেতু করোনা প্রকোপ বেড়েছে, সেই ক্ষেত্রে নির্বাচনের বহিরাগততা আনাগোনাও এফডিসিতে বেশি বেড়েছে। অনেকেই বলছে যে তাদের এটাতে কোনো সমস্যা নেই, তো আপনারা কিভাবে দেখছেন আসলে যে বহিরাগত আসছে বা নিরাপত্তা বিষয়টা আপনারা কিভাবে আমি দেখছেন? কালকে কিন্তু আমি গিয়ে অবাক হয়েছি। আজকে 15 তারিখ মেবি, হ্যাঁ 15। আমি গতকাল আজকে 16 তারিখ, সরি 16 তারিখ, গতকাল আমি এফডিসিতে গিয়ে কিন্তু আমি খুবই অবাক হয়েছি। মানে আমাদের শিল্পীদের সংখ্যা, শিল্পী সমিতির সংখ্যা, পরিচিত অপরিচিত শিল্পীদের কিন্তু সংখ্যা ছিল হয়তোবা 20-30-40 জনের মতো। বহিরাগত বোধ আমি দেখলাম প্রায় 100 থেকে 150। বহিরাগত বলতে আসলে সানি কি এটা? এরা হলো বাইরের মানুষ, বাইরের মানুষ। এখন যদি মনে করেন যে আমার বাসার মেম্বার যদি আমরা যদি এখন যদি 10 জন থাকি, আমার অন্য বাসায় কেউ যদি আইসে জোর করে ঢোকে, তাহলে আমি তাকে বহিরাগতই বলবো। এফডিসির বাইরে যারা তাদের কাজটা কি? আমি তো খুব শঙ্কিত। এই যে করোনার এই যে ওমিক্রনের যে মানে ইটা বেড়েছে, আমি তো খুব সন্দিহান। এতগুলি মানুষ এফডিসিতে, প্রায় আমরা কি বলে শিল্পীরা হচ্ছে 400-র উপরে। এখন যদি 2000-3000 মানুষ নিয়ে যদি এফডিসির মধ্যে যদি হয়ে যায়, তাহলে জিনিসটা কি হবে? আসলে কি সঠিকভাবে হবে কিনা, এটার থেকে কিন্তু বেরোতে হবে। কিন্তু তবে সংক্ষিপ্ত করার একটু মানে সর্বশেষ জানতে চাচ্ছি
যে আসলে আমাদের রাজনীতি যে মাঠে প্রধান যে দুই বিরোধী দল, তো শিল্পী সমাজকে বলা হয় যে সমাজের দর্পণ বা তাদের আইকন হিসেবে নিচ্ছে এরকম। তো এই যে কাদা ছোড়াছুড়ি পরবর্তীতে যদি আপনারা কোনো মুভিতে আর্টিস্ট হিসেবে কাজ করেন সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়ে তো ভাই। আর এখন যে এই যে জায়গাটা মানে আসলে আমার অস্তিত্ব সংকট হবে কিনা, কিংবা শিল্পী সম্বন্ধে মানে নীতি নৈতিকতার অবক্ষয়ের জায়গাটা এরকম হচ্ছে কিনা, যেমন আমরা কাদা ছোড়াছুড়ি করতেছি, দেখেন এটা আসলে কতটা যথার্থ? এখন একটা জিনিস কি আপনি আমাকে স্পষ্ট করে বলেন তো, যে এই সামান্য কিছু একটা জায়গার থেকে বলি, মনে করেন যে একটি মানুষ, আমি ইশারাতে বলবো, একটি মানুষ একটা দায়িত্বে আছে, দায়িত্ব পেয়েছেন, তাকে 12 জন মানুষ দেয়া হলো, সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে 12 জনকে তার পছন্দ? মিনিমাম তার 5-6 জন পছন্দ নাই, কিন্তু তারপরেও কিন্তু তাকে করছে কিন্তু কাজটা। তো আগে কিন্তু এই জিনিসগুলি কিন্তু ছিল না, কিন্তু হ্যাঁ, আগে যে জিনিসগুলি ছিল না, আমার এরকম মনে হচ্ছে যে একজনে যে দায়িত্বটা পেয়েছে তার সাথে যে প্রায় 8 জন, 10 জন, 12 জন, 15, 20 জনকে যাদেরকে দেখছি, আমি কানে কানে যা বললাম, মনে করেন যে আমি একটু গল্পের মতো করে বলি, কানে কানে যা বললাম যে ভাই কি করবো ভাই, আমার তো অনেকেরই পছন্দ না, কিন্তু তারপর তো রাখতে হচ্ছে। এই যে বিষয়গুলির জন্য কিন্তু আমাদের চলচ্চিত্রে কিন্তু বৃদ্ধমান, কিন্তু এখানে কিন্তু আমরা বেরিয়ে আসতে হবে। আজকে কিন্তু আমাদেরকে ছিছি করে বাড়ির মানুষরা, দেখেন তো আজকে আমার আর মৌসুমীর চলচ্চিত্র জীবন, আমাদের ছেলে মেয়েরা বড় হয়েছে। আমার এই কাদা ছোড়াছুরির কারণে আমার ছেলে প্রশ্ন করেছে, তোমার মা কি দরকার আছে যাওয়ার, বাবা কি তোমার দরকার আছে? কিন্তু এক জায়গায় থাকলে তো কিছু না কিছু তো বন্ডিংস লাগে। আমি কাকে ছাড়া, আমি কোনো প্রযোজককে ছাড়া কি বাঁচতে পারবো? আমি কোনো পরিচালককে ছাড়া বাঁচতে পারবো? কোনো শিল্পীকে ছাড়া বাঁচতে পারবো? এই যে বিনোদন যারা এখানে বসে আছে, এদেরকে ছাড়া আমি বাঁচতে পারবো? আমি বাঁচতে পারবো না। সবাইকে নিয়েই তো আমার চলতে হবে। আননেসেসারি ওই একটা ক্লাবের রাজনীতির জন্য এই কথা বন্ধ করে দেয়। আর একটা জিনিস মনে রাখবেন, এই চলচ্চিত্রে কিন্তু এই কাদা ছুড়ি করার জন্য 4-5 জন মানুষ আছে, কিন্তু এই ঘুরে ফিরে দেখবেন যে ইন্ডাস্ট্রিতে এই 4-5 জন মানুষই কিন্তু, হ্যাঁ, এরা কিন্তু রোবোটিক মানুষ, কিন্তু এরাই কিন্তু প্রযোজক সমিতিতে, এরাই কিন্তু ফিল্ম ক্লাবে, এরাই কিন্তু শিল্পী সমিতিতে, এরাই পরিচালক সমিতিতে, এরাই হচ্ছে আপনার প্রোডাকশন ম্যানেজার সমিতিতে, এরাই হচ্ছে প্রোডাকশন বয় সমিতিতে, সবাই আধ্যাত্মিক গুরু, সবাই হয়ে যায়। সর্বশেষ আপনার একটু মেসেজ মানে তাদের সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলে দেন, আমরা চলে যাবো। এখন মানে এই জায়গাটা থেকে মানে বেরিয়ে আসার জন্য, ইন্ডাস্ট্রিকে টিকানোর জন্য, ইন্ডাস্ট্রিকে টিকাবার জন্য দরকার হচ্ছে যারা শিল্পীরা আছে তাদের দিকে যেরকম নজর দিতে হবে। এই যে জায়েদ বলেছে যে আমি নজর দিই করি, এই নজরটাও থাকতে হবে এরকম ভাবে, সাথে সাথে ছবি হতে হবে ভাই। যেরকম আমি কয়েকদিন আগে আপনারা জানেন যে আমি আমার নিজের প্রোডাকশন থেকে একটা ছবি রিলিজ আমরা ডিক্লেয়ার দিয়েছি। আমি এর আগে গরিবের রানী প্রডিউস করেছি, আমরা আমার ফ্যামিলির থেকে বহু সম্মান করেছি। সুখের ঘরে দুঃখের আগুন ছবি আমরা করেছি। আমরা এখনো একটা ছবি অলরেডি আমরা মানে ছবির নাম ফু আমরা ডিক্লেয়ার দিয়েছি। আমরা জাগরণ ডিক্লেয়ার দিয়েছি। আমার এক ভাই মাহমুদুল হক পলাশ, ও ডিক্লেয়ার দিয়েছে কানাগুলি। এখন আমাদের ছবি, আমরা কি ছবি শূন্যহীন মানুষ আপনাদের কাছে মনে হয়? আমি মৌসুমী, এই যে মৌসুমী একটা বিষয় ছিল আমি বলে নেই, আমার শাশুড়ির অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। আমার ওয়াইফ এই 2 দিন আগেও বলতেছিল, সানি আমার মাটা বোধহয় পৃথিবীতে বেশি দিন বাঁচবে না, আমার চলে যেতে হবে আমেরিকায়। কদিন আগেই মৌসুমী আসলো এই ভারাপন্ন মন নিয়েও। তারপর অনেক সময় আমি বললাম যে তুমি কিন্তু ভেবে দেখেছো কি করবে, শিল্পীতে কোনো না কোনো কারণে কিন্তু আমার থাকতে হয়। অনেক সময় নিজে থাকতে পারে না, কিন্তু আমাকে দিয়ে কিন্তু এই পার্টিসিপেট করা, ওইটা করা, এরকম তো করি আমরা, যার জন্য আমাদের গালমন্দ আমরা মানে খেতে হয় বেশি। আমরা আসলে ভালো চাই, ছবির সংখ্যা বাড়াতে হবে, মেধা সম্পন্ন পরিচালকের সংখ্যা বাড়াতে হবে, একজন প্রযোজকের লগ্নিকৃত টাকা ফেরত কিভাবে আসে এটার দিকেও তাকাতে হবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটা প্যানেল বলতে চাচ্ছেন যে তারা জয়ী হলে সিনেমার সংখ্যা বাড়াবে, সিনেমা কিন্তু শিল্পী জয়ী হলে কেন, জয়ী ছাড়া কি বাড়ানো যায় না? কিন্তু শিল্পী সমিতি কি সিনেমার সংখ্যা বাড়ানোর ভূমিকা রাখতে পারে? নো,
শিল্পী সমিতি ছবি শিল্পীদের স্বার্থ রক্ষা কাজ করতে পারে। সেটা স্বার্থ রক্ষার জন্য করবে। শিল্পী সিনেমা হবে কি হবে না এটার জন্য হচ্ছে প্রযোজক সমিতি করবে। প্রযোজক সমিতিই তো কোন্দল হয়ে এক একজন আরেকজনের মানে চুলাচুলি করে তো বন্ধ করে রাখছে। তো ওই যে এইটা করবে হচ্ছে প্রযোজকরা, এটা করবে পরিচালকরা, তারপরে থার্ড হচ্ছে শিল্পী। শিল্পীরা অনেকেই বলছে, আমি নাম বলবো না, অনেকেই বলছে আমরা জয়ী হলে মানে কি বলে বছরে 60টা ছবি বানাবো, বছরে অমুক করব তমুক করব। তো কই, এর আগেও তো অনেকে এসে ডিক্লেয়ার দিছিল 8টা ছবি বানাবে, 10টা ছবি বানাবে, অমুক হয়েছে। তো বহু ডিক্লেয়ার দিচ্ছি তো 30 বছরে, কোথায়? মানে আবার আরেকজন বলল যে উনি জয়ী হলে মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবে। তা আমি তো দেখু 31 বছরে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু কন্যারে আনার জন্য তো কারো দরকার পড়ে না, উনি নিজেই তো আসতে পারেন। কারণ এই মাটিটা তো বঙ্গবন্ধুর নিজে সাইন করা লিখিত দেয়া, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার লিখিত দেয়া। মানে এটা কি, এটা ইয়েস আমি পাশ করলে ওনাকে নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী কি কোথাও বলেছেন যে অমুকে পাশ করলে আমি যাব? হয়তো জানিনি না উনি, আমাদের মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী। তো বিষয়গুলি তো এগুলি তো হচ্ছে বাদকে বাদ কথা। আসলে এখন তো আমি দাঁড়াইনি, আমি যে 2-3টা ছবি ডিক্লেয়ার দিয়েছি, এতে কি আমাকে কি কোনো নেতা হইতে হবে? কোনো, আরে ভাই ছবি করলে আমি পাশ করলে এইটা নিয়ে আসবো, আমি পাশ করলে 60টা ছবি বানাবো। তো আপনারা এতদিন বানান নাই কেন? জায়েদ মিশা সম্পর্কে একটু বলতে চাই। জায়েদ মিশা যে করোনাকালীন সময়ে যে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে এবং যারা মারা গিয়েছে, আমাদের সম্মানিত যারা ছিলেন শিল্পী সমিতি শ্রদ্ধেয়, তাদের লাশটা কবরে রাখা পর্যন্ত তারা ছিলেন, এইটা সম্পর্কে কিছু? এটা তো এটা মানবিক কারণে তো এটা খুবই ভালো। সেটা শুধু কি বলে ওদেরকে একাই করব কেন, যারা যারা গিয়েছেন। এই যে আমি আমার বন্ধু কি বলে শাহিন আলম মারা গিয়েছে, আমি দাফনের সময় গিয়েছিলাম, তারপর অনেকেই গিয়েছিল। তারা যে ভূমিকাটা রেখেছিল এটা তো ফ্যান্টাস্টিক, এটা আউটস্ট্যান্ডিং, এটা তো দেখার মতো। এটা সাহায্য, এইসব শব্দগুলি বাদ দিতে হবে। মৌসুমী আপু কিন্তু বলেছে যে জায়েদ খান মিশা প্যানেল খুব ভালো কাজ করেছে, এটা তিনি যাচাই বাছাই করে বা দেখেছেন, দেন তিনি এই প্যানেলে নির্বাচন করছেন। এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। না আসলে তো সেটা যাচাই বাছাই করে তো দিয়ে আমি কিন্তু এর আগে এটা ক্লিয়ারই আমি ক্লিয়ার করে দিয়েছি। তো ঠিক আছে, তারা যে কারণের জন্য যদি ওই প্যানেলে নির্বাচন করতে পারে, মৌসুমীও পারে। এখন প্যানেল বলে কোনো কথা না, আমি শেষ করবো, আমি শেষ করব। এবং সবাই এই করোনাকালীন সময় ভালো থাকবেন। আর এই এফডিসি বহিরাগতদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিল্পী সমাজ একসাথে চলবো আমরা। হ্যাঁ, আমাদের খুব আপনজন মিশা, খুব আপনজন জায়েদ, খুব আপনজন নিপুণ, খুব আপনজন কাঞ্চন ভাই, খুব আপনজন আমরা সবাই। আসুন আমরা সবাই যারা অসুস্থ শিল্পীরা ওদের জন্য দোয়া করি। আমরা সোহেল রানা ভাইয়ের জন্য দোয়া করি, আমরা ফারুক ভাইয়ের জন্য দোয়া করি। আমাদের রাজ্জাক আঙ্কেল দুনিয়া থেকে নেই, তারপরে আলমগীর সাহেবের জন্য দোয়া করি, উনি যেন সুস্থ থাকেন। আমাদের উপরে বটবৃক্ষ ওনারা, আমাদেরও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, 30 বছর তো কম কিছু দেখলাম না। হ্যাঁ, এই হঠাৎ করে ভালোবাসার আমরা এই টেন্ডারবাজি নাই করি, সুন্দরভাবে চলি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। লাস্টটা তো সুন্দর হয়েছে ভাই, সব পয়েন্টই ক্লিয়ার। কয়টা লাইক পড়ছে রে? পানি দেয় বেটা, কে চলছে নাকি?